বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমি বিগত ক্লাসগুলোতে তোমাদের অষ্টম অধ্যায় অর্থাৎ ব্যবসায়ের ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেছি। অধ্যায়টি দুইটি অংশে বিভক্ত ছিল, দুইটি অংশে আলোচনা করেছি। আশা করি তোমরা ভালো করেই ভিডিওগুলো দেখেছো এবং বাসায় সে অনুযায়ী পড়াশোনা করেছো। তো আমি আজকে শুরু করতে যাচ্ছি তোমাদের একটা ইম্পর্টেন্ট একটা অধ্যায়, সেটি হচ্ছে চতুর্থ অধ্যায়, মালিকানার ভিত্তিতে ব্যবসায়। চতুর্থ অধ্যায় এটি একটি তুলনামূলক অন্যান্য তোমাদের ব্যবসায় উদ্যোগ সাবজেক্টের যেই যতগুলো চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারগুলোর মধ্যে এই চতুর্থ অধ্যায়টি একটি অন্যতম একটি অধ্যায়। এই অধ্যায়টি তুলনামূলক অন্যান্য চ্যাপ্টার থেকে একটু বড় এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় তোমাদের পরীক্ষার জন্য বা শেখার জন্য। তো আজকে আমি চলে যাচ্ছি আমার আলোচনায়। মালিকানার ভিত্তিতে ব্যবসায় আলোচনার আগে প্রথমে আমি ব্যবসায় কি আবার তোমাদের একটু মনে করিয়ে দিচ্ছি যে সকলে আমরা মোটামুটি জানি যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডই হচ্ছে ব্যবসায়। অর্থাৎ মুনাফা অর্জনের লক্ষ্য নিয়ে যে সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয় সেটি হচ্ছে ব্যবসায়। অর্থাৎ মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতে হবে এবং সেটা হইতে হবে অর্থনৈতিক। অর্থাৎ এখানে আমরা তিনটা বৈশিষ্ট্য পাচ্ছি। কয়টা? তিনটা। মুনাফা অর্জনের উদ্দেশ্য, তারপর হচ্ছে এটা হতে হবে অর্থনৈতিক কর্মকাণ্ড এবং সেটা অবশ্যই হতে হবে বৈধ। তাহলে মুনাফা অর্জনের উদ্দেশ্য নিয়ে সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডই হচ্ছে ব্যবসায়। অর্থাৎ তিনটা বৈশিষ্ট্যের ভিত্তি করেই আসলে ব্যবসাটা গড়ে ওঠে। এই তিনটা বৈশিষ্ট্য আমাদের মনে রাখতে হবে যে উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন, হতে হবে অর্থনৈতিক কর্মকাণ্ড এবং সেটা হইতে হবে অবশ্যই বৈধ। বৈধ কেন বললাম? অবৈধ যে কোনো বিষয় ব্যবসায় বলে গণ্য করা হবে না, কারণ আমাদের ব্যবসায়ের নৈতিকতা রয়েছে। সেক্ষেত্রে অনৈতিক বা অবৈধ বা বেআইনি কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড হোক সেটাকে আমরা ব্যবসায় বলে গণ্য করব না। ব্যবসায়ের ভাষায় সেটা ব্যবসায় হিসেবে গণ্য করা হবে না। তো যাই হোক, আমরা ব্যবসা সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। এখন এই ব্যবসা প্রতিষ্ঠানের যে মূল উদ্দেশ্য মুনাফা অর্জন, সেই মুনাফা অর্জনকে কেন্দ্র করে আসলে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে বা প্রতিষ্ঠিত হয়। তবে যুগে যুগে মানুষের চাহিদা এবং মানুষের বিভিন্ন চাহিদার ভিত্তিতে এবং মালিকানার ভিত্তিতে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানকে কিন্তু কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। যুগে যুগে কিন্তু বিভিন্ন ধরনের ব্যবসায় প্রচলিত হয়ে আসছে চাহিদা এবং মালিকানার উপর ভিত্তি করে এবং ভোক্তাদের যে চাহিদা রয়েছে সেটার উপর ভিত্তি করে, চাহিদার আকার পরিমাণ সেটার উপর ভিত্তি করেও কিন্তু সব কিছু বিচার বিশ্লেষণ করেই কিন্তু বিভিন্ন সময়ে যুগে যুগে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠানের বা বিভিন্ন ধরনের ব্যবসায়ের আবিষ্কার হয় বা আবির্ভাব হয়ে থাকে। তো আজকে আমরা চলে যাই যে মালিকানা ভিত্তিতে ব্যবসায়ের প্রকারভেদ অর্থাৎ কত ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। মানুষের বিভিন্নমুখী চাহিদা পূরণের জন্য যুগে যুগে মালিকানা ও বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে বিভিন্ন প্রকারের ব্যবসা সংগঠন গড়ে উঠেছে। অর্থাৎ মানুষের যে চাহিদা রয়েছে এবং মালিকানার যে বৈশিষ্ট্য রয়েছে, এই সকল বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু যুগে যুগে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের আবির্ভাব ঘটেছে বা ব্যবসায় সংগঠন গড়ে উঠেছে। তো মুনাফা অর্জনের যদিও একটি ব্যবসায়ের সাধারণ উদ্দেশ্য হচ্ছে বা প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন, কিন্তু তাদের মধ্যে এই মুনাফা অর্জনের ক্ষেত্রে মিল থাকলেও প্রকৃতি, বৈশিষ্ট্য এবং আওতা, আয়তন, কার্যক্ষেত্র এই সকল বিষয়ের উপর ভিত্তি করে ব্যবসায়ের মধ্যে কিছু পার্থক্য, মানে ব্যবসার যে সংগঠন রয়েছে তার মধ্যে কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। অর্থাৎ মুনাফা অর্জনের উদ্দেশ্যটা এক থাকলেও ব্যবসায়ের আকৃতি, বৈশিষ্ট্য, প্রকৃতি
আওতা, আয়তন এবং এর কার্যপরিধি অর্থাৎ কাজ, মানে এক এক ব্যবসা প্রতিষ্ঠানের এক এক রকম কাজ, এক এক ব্যবসার এক এক রকম আকৃতি বৈশিষ্ট্য রয়েছে, এক এক রকম কার্যক্ষেত্র রয়েছে, অর্থাৎ কাজের ক্ষেত্র এক এক রকম। তো এইটার উপর ভিত্তি করে কিন্তু এক একটা ব্যবসায়ের মধ্যে পার্থক্য রয়েছে, আমরা পার্থক্য পরিলক্ষিত হয়েছে। তো এই পার্থক্যের উপর ভিত্তি করেই কিন্তু আসলে ব্যবসা প্রতিষ্ঠানের যে মালিকানা ভিত্তিতে যে ব্যবসাগুলো রয়েছে সেগুলোকে পৃথকীকরণ করা যায় বা আলাদা করা যায় বা ভাগ করা যায়। তো এই অনুযায়ী ব্যবসায় সংগঠনকে আসলে প্রধানত 5 ভাগে ভাগ করা যায়। কত ভাগে? 5 ভাগে। তো 5 ভাগে কি কি 5টি ভাগ আমরা পড়ে নিই একটু। প্রথম ভাগ হচ্ছে এক মালিকানা ব্যবসায়। আবারও বলছি, প্রথম হচ্ছে এক মালিকানা ব্যবসায়, তারপরে দ্বিতীয় হচ্ছে অংশীদারি ব্যবসায়, তৃতীয় হচ্ছে যৌথ মূলধনী ব্যবসায় বা কোম্পানি সংগঠন, চতুর্থ হচ্ছে সমবায় সমিতি, পঞ্চম হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায়। অর্থাৎ এই টোটাল হচ্ছে আমাদের 5টি ব্যবসায়ের ধরন, অর্থাৎ মালিকানা ভিত্তিতে এই 5 ভাগে ভাগ করা যায় ব্যবসায়কে। কয় ভাগে? 5 ভাগে। এটা তোমাদের জ্ঞানমূলকের জন্য থাকতে পারে, অথবা তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের জন্য থাকতে পারে। তো আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো যে আসলে আকার, আকৃতি, প্রকৃতি, আয়তন এবং কার্যক্ষেত্র এই সকল বিষয়বস্তুর উপর ভিত্তি করে এই ব্যবসায় প্রতিষ্ঠানগুলোকে মালিকানা ভিত্তিতে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে এবং মালিকানার ভিত্তিতেও এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা যায়, বা এই ব্যবসা সংগঠনগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা যায়, এই প্রকারভেদ করা যায়। সেই প্রকারভেদ হচ্ছে 5টি। সেইটি হচ্ছে, প্রথম প্রকারভেদ হচ্ছে এক মালিকানা ব্যবসায়, 2 নম্বর হচ্ছে অংশীদারি ব্যবসায়, 3 নম্বর হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি বা কোম্পানি সংগঠন, যৌথ মূলধনী ব্যবসায় বা কোম্পানি সংগঠন, চতুর্থ হচ্ছে সমবায় সমিতি, আর হচ্ছে 5 নম্বর হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায়। তো এই হচ্ছে 5টি আমাদের মালিকানা ভিত্তিতে ব্যবসার প্রকারভেদ। তো মোটামুটি আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আসলে মালিকানা ভিত্তিতে যে ব্যবসায় প্রকারভেদটা বুঝতে পেরেছো, মোটামুটি ধারণা পেয়েছো। এখন আমরা চলে যাব সর্বপ্রথম যেই ব্যবসায় মালিকানা ভিত্তিতে যে ব্যবসায়ের প্রকারভেদের যে প্রথম ধাপটি, সেটি হচ্ছে এক মালিকানা ব্যবসায় কাকে বলে সেটা আমরা প্রথমে পড়ে নিব। সেটা একটা তোমাদের জ্ঞানমূলকের জন্য থাকবে, সেটা তোমরা ভালো করে পড়ে নিবে। এক মালিকানা ব্যবসা কি? সাধারণভাবে একজন ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত ব্যবসায়কে এক মালিকানা ব্যবসায় বলে। অর্থাৎ আমরা বুঝতেই পারছি এখানে, আবার আমি আরেকবার বলে নিই, তারপর এটাকে আমি একটু বিস্তারিত বলবো, যে সাধারণভাবে একজন মাত্র ব্যক্তির মালিকানায়, অর্থাৎ একজন মাত্র ব্যক্তি মালিক থাকবে, ওই একজন মাত্র ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত, অর্থাৎ প্রতিষ্ঠা করা হয়েছে বা তৈরি করা হয়েছে এমন এবং তা পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে এক মালিকানা ব্যবসায় বলা হয়। অর্থাৎ সাধারণভাবে একজন মাত্র ব্যক্তির প্রতিষ্ঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়ী প্রতিষ্ঠানকেই এক মালিকানা ব্যবসায় বলে। তো আশা করি মোটামুটি তোমরা এক মালিকানা ব্যবসা সম্পর্কে যে জ্ঞানমূলক যে প্রশ্নটি থাকবে সেটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা একটু চলে যাই, এটার ধারণাটা আর একটু বিস্তারিত আমরা জেনে নিই। মূলত পক্ষে একক মালিকানার যে ব্যবসা প্রতিষ্ঠান, সেটা আসলে পৃথিবীর সর্বপ্রাচীন ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসায় সংগঠন বলে আমরা অভিহিত করতে পারি। কারণ সভ্যতা শুরু থেকে যখন ব্যবসায় সংগঠন বা ব্যবসায়ের যে প্রচলন শুরু হয়, তখন সর্বপ্রথম কিন্তু এক মালিকানা ব্যবসায় দিয়ে কিন্তু এই ব্যবসায়ের প্রচলন শুরু হয়। তাই এই এক মালিকানা ব্যবসায়ীকে সর্বকালের প্রাচীনতম ব্যবসায়ী প্রতিষ্ঠান বা ব্যবসায় সংগঠন বলে অভিহিত করা যায় বা জানা হয়। এই জন্য এটি হচ্ছে সবচেয়ে প্রাচীনতম একটি বা সর্বপ্রথম যে ব্যবসায় সংগঠন শুরু হয়, সেটি হয় এক মালিকানা ব্যবসা দিয়ে শুরু হয়, এবং এর জন্যই একে সর্বপ্রাচীন বা প্রাচীনতম ব্যবসায় সংগঠন বলে অভিহিত করা হয়। বর্তমান প্রেক্ষাপটে বলা যায়, মুনাফা অর্জনের লক্ষ্য নিয়ে যখন কোনো ব্যক্তি নিজ দায়িত্বে মূলধন জোগাড় করে, অর্থাৎ এটাকে আর একটু যদি বিস্তারিত বলি, যে বর্তমান প্রেক্ষাপটে যে একজন মাত্র ব্যক্তি যখন তার নিজস্ব স্বল্প মূলধন বা স্বল্প পুঁজি অথবা
আত্মীয় স্বজন থেকে, এর পাশাপাশি সে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের কাছ থেকে কিছু ঋণ গ্রহণ করে অথবা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে সেই সকল পুঁজি নিয়ে সে যখন তার নিজস্ব বুদ্ধিমত্তা, দক্ষতাকে কাজে লাগিয়ে যখন কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে এবং পরিচালনা করে এবং তার নিয়ন্ত্রণের মাধ্যমে সে মুনাফা অর্জন করে থাকে, তখন সেই প্রতিষ্ঠানকে বা সেই ব্যবসা প্রতিষ্ঠানকে মূলত পক্ষে এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান বলে বা এক মালিকানা ব্যবসা সংগঠন বলা হয়ে থাকে। মূলত পক্ষে এক মালিকানা ব্যবসায়ের মালিক একজন থাকেন এবং পরিচালনা একজনই করেন, এবং যেহেতু মূলধন তিনি একাই দিয়ে থাকেন সেই কারণে মুনাফা অর্জন তিনি একাই করেন। যদি ব্যবসা প্রতিষ্ঠানে মুনাফা হয়ে থাকে, সে একাই এক মালিকানা ব্যবসায়ের যে মুনাফা অর্জন করে থাকে একাই সে ভোগ করে। কিন্তু যদি আবার সেই ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি হয় বা লস হয়, সেক্ষেত্রে কিন্তু সেই প্রতিষ্ঠানের ক্ষতি বা লসটাও কিন্তু তাকে একাই বহন করতে হয়। অন্য কেউ কিন্তু এই ক্ষেত্রে তার লস বা লাভ এক্ষেত্রে সে অন্য কেউ এসে বহন করবে না বা অন্য কেউ এসে এখানে ভাগ বসাবে না। সো লাভ হলেও সে একাই পাবে, লস হলেও তার একাই বহন করতে হবে। তো এই হচ্ছে এক মালিকানা ব্যবসায়। তো এক মালিকানা ব্যবসায় আসলে মূলত পক্ষে আয়তন মোটামুটি ছোট হয় এবং এর যেহেতু মালিক নিজেই ব্যবসা প্রতিষ্ঠান করে, তার নিজস্ব এই সংগঠন গড়ে তোলে এই মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান। তো এক্ষেত্রে যেহেতু তার মূলধনের আকার ছোট হয়, একজন মাত্র মালিক হয়, তাই তার ব্যবসায়ের আকারটাও মোটামুটি ছোট হয়ে থাকে। তো তো এর জন্য সাধারণত মালিক যেহেতু একজন, পুঁজিও যেহেতু অল্প, তাই বেশিরভাগ এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক একজন থাকে এবং সে পরিচালনা একাই করে থাকে। তবে সে তার প্রয়োজনে দুই একজন কর্মচারী ব্যবসা প্রতিষ্ঠানে নিয়োগ দিতে পারে, তার ব্যবসায়ের আকার যদি সে বৃদ্ধি করতে পারে সেক্ষেত্রে আরও কর্মচারী নিয়োগ দিতে পারে। তবে মূলত পক্ষে বেশিরভাগ যে এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু মালিক একাই তার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে থাকে। তো এটি খুবই একটি জনপ্রিয় প্রাচীনকালেও খুবই জনপ্রিয় একটি ব্যবসা সংগঠন ছিল এবং বর্তমানেও খুবই জনপ্রিয়। কেননা আমাদের বর্তমানে বাংলাদেশ তথা বিশ্বের সকল দেশেই এটি একটি সহজে গঠন করা যায় এবং স্বল্প পুঁজি নিয়ে যে কেউ এই ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করতে পারে বা এই ব্যবসা সংগঠন তৈরি করে তার মুনাফা অর্জন করতে পারে সে। তো আরেকটি পরিসংখ্যান এখানে রয়েছে যে ইউরোপ আমেরিকার প্রায় 80% যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তার 80% ব্যবসা প্রতিষ্ঠানই হচ্ছে, যত ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তার 80% ব্যবসা প্রতিষ্ঠানই হচ্ছে এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান। তো এটা তোমরা মনে রাখবে যে ইউরোপ ও আমেরিকার প্রায় 80% বা 80% ব্যবসা প্রতিষ্ঠানই হচ্ছে এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান। তো তোমরা আশা করি মোটামুটি বুঝতে পেরেছো এক মালিকানা ব্যবসার ধারণা। এখন আমি এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। তো এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য, তো প্রত্যেকটি ব্যবসা সংগঠনের কিন্তু তার নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে। তার আকৃতি, তার মূলধন, তার প্রকারভেদ, তার কার্যপরিধি, কার্যাবলী সব কিছু মিলিয়ে কিন্তু এই সকল বিষয়ের উপর ভিত্তি করে এর বৈশিষ্ট্য নির্ধারণ করা হয়। তো এই বৈশিষ্ট্যগুলো এখন আলোচনা করব। তো প্রথম যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের একজন মাত্র মালিক থাকেন এবং তার স্বল্প পুঁজি নিয়ে তিনি ব্যবসা করে থাকেন এবং তিনি একাই ঝুঁকি বহন করে থাকেন। তো এইটি হচ্ছে একটি পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এই জাতীয় ব্যবসায় গঠন করা খুবই সহজ, অর্থাৎ গঠন খুবই সহজ। এটি আরেকটি বৈশিষ্ট্য যে এক মালিকানা ব্যবসায়ের গঠন খুবই সহজ, যে কেউ ইচ্ছা করলে সহজেই তার নিজস্ব পুঁজি নিয়ে সে এই ব্যবসায় সংগঠন সে প্রতিষ্ঠা করতে পারবে বা পরিচালনা করতে পারবে, প্রতিষ্ঠিত করতে পারবে। তো পরবর্তী যে বৈশিষ্ট্য সেটাতে চলে যাচ্ছি। স্বল্প মূলধন। সাধারণত এক মালিকানা ব্যবসায়ের যেহেতু একজন মাত্র মালিক থাকেন, তাই মূলধনের পরিমাণও স্বল্প হয়ে থাকে। একাই যেহেতু মালিক, নিজস্ব টাকা বা নিজস্ব স্বল্প সঞ্চিত পুঁজি অথবা আত্মীয় স্বজন বা বাবা মার কাছ থেকে বা বন্ধু বান্ধবের কাছ থেকে যখন সে টাকা সংগ্রহ করে ব্যবসা শুরু করে, সেক্ষেত্রে আসলে মূলত পক্ষে মূলধন যেটা বা পুঁজি সেটার পরিমাণ স্বল্প হয়ে থাকে বা অল্প পরিমাণে হয়ে থাকে।
তো পরবর্তী যে পয়েন্ট সেটা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে মালিকানা ব্যবসায় ক্ষুদ্র আকারের হয়ে থাকে, ক্ষুদ্র আয়তনে ছোট হয় এবং ক্ষুদ্র হয়ে থাকে। আসলে যেহেতু মালিক মাত্র একজন, পুঁজিও স্বল্প, সেই স্বল্প পুঁজির কারণে ব্যবসার আয়তন এবং আকারটা আসলে ছোট হয়ে থাকে, এটি আরেকটি বৈশিষ্ট্য। এরপর আমরা চলে যাব ঝুঁকি। মূলত পক্ষে এক মালিকানা ব্যবসায় সংগঠনের একজন মাত্র মালিক থাকার কারণে ঝুঁকিও কিন্তু মালিকের একাই বহন করতে হয়। যদিও তার ব্যবসা প্রতিষ্ঠানে অনেক সময় কর্মচারী থাকে, দু একজন কর্মচারী নিয়োগ দিতে পারে এক মালিকানা ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক, বা আরও বেশিও দিতে পারে, বাট ঝুঁকিটি কিন্তু ব্যবসার যে মুনাফা লাভ হবে কিনা, মুনাফা অর্জন হবে কিনা বা লস হবে কিনা, এই যে বিষয়টা, যে ঝুঁকিটা রয়ে যায়, সেটা কিন্তু তাকে নিজেকেই বহন করতে হয়। তাহলে এইটি আরেকটি পয়েন্ট। তারপরে চলে যাব আইনের চোখে এক মালিকানা ব্যবসার পৃথক কোনো সত্তা নেই, এটি আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। পৃথক কোনো সত্তা নেই, সত্তা মানে হচ্ছে অধিকার, সত্তা মানে অধিকার। এক্ষেত্রে আমরা বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান যারা থাকে এক মালিকানা ব্যবসায় ছাড়া, সেখানে কিন্তু সত্তা থাকে, পৃথক সত্তা থাকে, অর্থাৎ পৃথক ব্যবসা প্রতিষ্ঠান আলাদা, মালিক আলাদা। তবে এক মালিকানা ব্যবসায়ের এক্ষেত্রে মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠান অভিন্ন, অর্থাৎ এদের কোনো পৃথক কোনো সত্তা নেই, এরা আলাদা না, একাই, একটা কোনো আলাদা করা যাবে না। ব্যবসা প্রতিষ্ঠান এবং মালিককে কখনোই আলাদা করা যাবে না, দুটোই অভিন্ন, এক এবং অভিন্ন। তার মানে এক মালিকানা ব্যবসায়ের কোনো আলাদা কোনো পৃথক সত্তা নেই, মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠান অভিন্ন। তারপরের যে পয়েন্টটি সেটি হচ্ছে এই জাতীয় ব্যবসায় সম্পূর্ণ দায়িত্ব মালিকের একাই, দায়িত্ব, লাভ হলেও তার, লস হলেও তার, এবং যত দায়িত্ব আছে ব্যবসা পরিচালনার জন্য, তার যে সকল জ্ঞান বুদ্ধিমত্তা যা রয়েছে এবং তার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য যা জ্ঞান বুদ্ধির প্রয়োজন বা কাজ বা দায়িত্ব রয়েছে, তার একাই কিন্তু করতে হয়। তো এইটি আরেকটি পয়েন্ট। তারপরে আরেকটি পয়েন্ট হচ্ছে পুরো ব্যবসার একক মালিকানার জন্য লাভের সবটা মালিক একা ভোগ করেন, অর্থাৎ লাভের এই ব্যবসা সংগঠনে বা এই ব্যবসা প্রতিষ্ঠানে যখন কোনো লাভ হবে, সেই ক্ষেত্রে লাভের বা মুনাফার সম্পূর্ণটাই কিন্তু একাই মালিক নিজেই পাবেন বা ভোগ করতে পারবেন, একাই নিজেই নিতে পারবেন। আবার ঠিক তেমনি যদি এই ব্যবসা প্রতিষ্ঠানের যদি ব্যবসায়ের লস হয়ে থাকে বা ক্ষতি হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সেই লস বা ক্ষতির যেই পরিমাণ, সেটা কিন্তু তাকে একাই কিন্তু বহন করতে হবে। এই ক্ষেত্রে অন্য কেউ এখানে তার ভাগ করতে আসবে না বা বহন করবে না সে। তাহলে তারপর দেখব যে মালিকানা ব্যবসার আরেকটি পয়েন্ট, মালিকানা ব্যবসার স্থায়িত্ব মালিকের ইচ্ছার উপর নির্ভরশীল, অর্থাৎ এই ব্যবসার স্থায়িত্ব অর্থাৎ যতদিন খুশি এক মালিকানা ব্যবসার মালিক সে তার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারে, যতদিন খুশি, তার ইচ্ছার উপর ডিপেন্ড করবে, এই ক্ষেত্রে নির্ভর করবে। সে যদি চায়, ইচ্ছা করলে 5 বছর, 10 বছর, 20 বছর, যতদিন চায় সে তার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবে, কি আবার চাইলে 1 মাস, 2 মাস, 5 মাস, 1 বছরও করতে পারবে, তার ইচ্ছার উপর ডিপেন্ড করবে। যে কেউ যে কোনো সময় আসলে প্রতিষ্ঠা করতে পারবে, আবার যে কোনো সময় সে তার বিলোপ সাধন বা ব্যবসা প্রতিষ্ঠান গুটিয়ে নিতে পারবে বা গুছিয়ে নিতে পারবে। তো এটা হচ্ছে আরেকটি পয়েন্ট। তো আমাদের মোটামুটি এক মালিকানা ব্যবসার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তোমরা মোটামুটি বুঝতে পেরেছো, এখানে কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্য দিয়েই আমরা কিন্তু বুঝতে পারছি আসলে এক মালিকানা ব্যবসাটা আসলে কী, বা আমরা মোটামুটি কিন্তু আমরা কল্পনা করে ফেলেছি আসলে এক মালিকানা ব্যবসাটা কী ধরনের হয়ে থাকে। আমরা মোটামুটি আমাদের যে মাইন্ডে কল্পনায় আমরা কিন্তু মোটামুটি কিছুটা আন্দাজ করতে পেরেছি, ধারণা করতে পেরেছি। তো এখন আমরা যাব এক মালিকানা ব্যবসার ক্ষেত্রসমূহ। তো আমাদের দেশে, বাংলাদেশে এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্র প্রচুর এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্র রয়েছে। যেহেতু আমাদের দেশ বাংলাদেশে একটি উন্নয়নশীল দেশ, এদেশে জনসংখ্যা অনেক, চাকরি বাকরির কিন্তু অনেক অভাব, আমাদের দেশে অপ্রতুলতা রয়েছে। তো তাই যে কেউ ইচ্ছা করলে স্বল্প মূলধন নিয়ে, স্বল্প তার সঞ্চিত অর্থ বা পুঁজি নিয়ে যে কেউ কিন্তু এক মালিকানা ব্যবসা গঠন করতে পারে। এবং এই এক মালিকানা ব্যবসায় গঠন করার ক্ষেত্রে পূর্বে তার ক্ষেত্রগুলো সম্পর্কে জানা উচিত। এখন এই যে তোমাদের মধ্যে সবাই, আমি কথা বলবো, তোমাদের মেনে নিতে হবে। সবাই, আমাদের বাবা মারা ছোটোবেলায় কিন্তু বলে থাকে যে বাবা বা মেয়েকে, ছেলেকে বলে থাকে যে তোমরা বড় হবে, ভালো করে পড়াশোনা করো, বড় হবে, ভালো চাকরি পাবে, বড় হবে ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে, বা
ব্যাংকার হবে, ব্যাংকের ম্যানেজার হবে, ব্যবসায় বড় বড় গার্মেন্টস প্রতিষ্ঠানের ম্যানেজার হবে, বা বড় চাকরি পাবে, সরকারি চাকরি পাবে। তো আমাদের বাবা মা যারা রয়েছে তারা কিন্তু ছোট থেকে আমাদের একটা ভিতরে তৈরি করে দেয়া যে আমরা বড় হয়ে চাকরি করব, বড় ধরনের একটা চাকরি করব, ইঞ্জিনিয়ার হব, ডাক্তার হব, বা আমরা কি বলে ব্যাংকে চাকরি করব, সরকারি চাকরি করব। তো এই যে যে একটা ভিতরে আমাদের বাবা মারা চাকরির একটা বিষয় ঢুকে দেয়, তো আমরা কিন্তু শুধু যে চাকরির মধ্যে সীমাবদ্ধ থাকবো তা না। তো আমাদের কিন্তু বড় হয়ে যখন আমরা কাঙ্ক্ষিত চাকরি না পাই বা ফলাফল না পাই, চাকরিতে আমরা জয়েন না করতে পারি, তখন কিন্তু আমরা হতাশ হই। তো যেহেতু তোমরা ব্যবসায় শিক্ষা শাখায় পড়ছো, তো আমি আগে থেকে তোমাদের এই ক্ষেত্রে আমি আগে থেকে তোমাদের মোটিভেট করতে চাই, তোমাদের প্রেরণা দিতে চাই যে শুধুমাত্র চাকরির উপর নির্ভর করা উচিত নয় কোনো শিক্ষার্থীকে। যারা তোমরা পরবর্তীতে তোমাদের যখন পড়াশোনা শেষ করবে, বিবিএ এমবিএ শেষ করবে, মাস্টার্স শেষ করবে, তখন কিন্তু তোমরা যে চাকরির পেছনেই পড়ে থাকবে তা না। তো এর আগে থেকে তোমাদের এই বইতেই কিন্তু তোমাদের মোটিভেট করা হচ্ছে, প্রেরণা দেওয়া হচ্ছে যে চাকরির পেছনে না ঘুরে তোমরা তোমাদের আত্মকর্মসংস্থান একটা চ্যাপ্টার রয়েছে, যে সেখানে নিজের কর্মসংস্থান। ঠিক তেমনি আমি এখানে একটু যোগসূত্র স্থাপন করে বলতে চাচ্ছি যে এক মালিকানা ব্যবসায় যে কেউ, ধরো তোমাদের মধ্যে কেউ, সবাই তো আর চাকরি করবে না, সবাই ব্যবসা করবে না, অনেকে চাকরি করবে আবার অনেকে ব্যবসা করবে। যারা ব্যবসায় করবে, যারা চাকরি পাবে না, হ্যাঁ তোমরা ভালো চাকরির সন্ধান করবে, তবে যদি তোমরা চাকরি না পাও সেই ক্ষেত্রে হতাশ হয়ে বেকার ঘুরে কোনো লাভ নেই। সেক্ষেত্রে কিন্তু তোমরা চাইলেই তোমাদের সঞ্চিত স্বল্প মূলধন, স্বল্প পুঁজি নিয়ে কিন্তু চাইলেই তোমরা এক মালিকানা ব্যবসায় গঠন করতে পারো। তো এই উদ্দেশ্যে কিন্তু আমার এই কথাটা বলা, যে তোমরা ভবিষ্যতে যদি চাকরি খোঁজো, চাকরি যদি না পাও, হতাশ না হয়ে তোমরা চাকরির পেছনেই ঘুরে, সবাই যে চাকরি করবে তা না, আবার সবাই যে ব্যবসা করবে তা না। সবাই চাকরি করলে ব্যবসা করবে কে? চাকরির সংস্থান তৈরি করবে কে? বা চাকরির যেই সুযোগ, অপরচুনিটি, সেটা কে তৈরি করবে? সবাই যদি আমরা চাকরির পেছনে ঘুরি তাহলে তো হবে না। তাহলে আমাদের মধ্যে কিছু যারা আছি তাদেরকে কিন্তু নিজের ব্যবস্থা নিজেই করতে হবে, আত্মকর্মসংস্থান। পাশাপাশি আরও কোনো ব্যক্তিকে, যারা বেকার রয়েছে, যারা চাকরি পায় না, তাদের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে। তো এক মালিকানা ব্যবসা আসলে প্রথম ধাপ। এটা এক মালিকানা ব্যবসাটাও হতে পারে যে এক মালিকানা ব্যবসার মাধ্যমে যে কেউ তার স্বল্প পুঁজি মূলধন নিয়ে সে চাইলে এক মালিকানা ব্যবসায় করতে পারে এবং নিজের কর্মসংস্থান তৈরি করতে পারে। পাশাপাশি আরও অনেক বেকার যারা রয়েছে তাদের কর্মসংস্থান তৈরি করতে পারে। তো এক্ষেত্রে আমরা এক মালিকানা ব্যবসার যে ক্ষেত্রসমূহ সেইগুলো আর একটু আলোচনা করব। যেমন অনেকে আছেন যাদের পর্যাপ্ত অর্থ নেই, তারা চাইলেই স্বল্প পুঁজি নিয়েই কিন্তু ছোট যে কোনো ব্যবসায়, এক মালিকানা ব্যবসায় গঠন করতে পারে। এই ক্ষেত্রে কিছু উদাহরণ রয়েছে, উপযুক্ত উদাহরণ রয়েছে, যেমন চায়ের দোকান, ছোট খাবারের দোকান, কুটির শিল্প। এগুলো হচ্ছে যাদের স্বল্প মূলধন, টাকা নেই, তারা ইচ্ছা করলে এই ধরনের এক মালিকানা ব্যবসায় প্রতিষ্ঠান করতে পারে বা গঠন করতে পারে, প্রতিষ্ঠা করতে পারে। তারপরে আরেকটি ক্ষেত্র রয়েছে, সেটি হচ্ছে এমন কিছু ব্যবসা আছে যেগুলোর জন্য বেশি অর্থের প্রয়োজন পড়ে না। কি বেশি অর্থের প্রয়োজন পড়ে না? খুব অল্প, যে কেউ চাইলে অল্প কিছু টাকা নিয়েই, যে কেউ, মানে আমার কিছু নেই, অল্প কিছু টাকা রয়েছে সঞ্চিত, সেই টাকা দিয়ে কিন্তু এই জাতীয় ব্যবসা করা যায়। সেই জাতীয় ব্যবসার জন্য এক মালিকানা ব্যবসায় সবচেয়ে উপযোগী এই ধরনের যে ব্যবসাগুলো রয়েছে। যেমন হচ্ছে পানের দোকান, সবজির দোকান। অনেকেই আমরা, আমাদের দেশে অনেকেই রয়েছে যে অনেক যারা বেকার এবং তাদের কোনো পড়াশোনা নেই বা শিক্ষাগত যোগ্যতা নেই। সেই ক্ষেত্রে এরকম ব্যক্তিরা কিন্তু অনেকেই কিন্তু চাইলে, বা অনেকে যারা পড়াশোনা বেকার রয়েছে, শিক্ষিত বেকার রয়েছে, তারাও করতে পারে, কোনো সমস্যা নেই। তো তারা ইচ্ছা করলেই কিন্তু অল্প টাকা, খুবই অল্প টাকা, একটি সবজির দোকান দিতে কিন্তু বেশি টাকা লাগে না, হয়তো বা 3-4 হাজার টাকা, 5,000 টাকা নিয়ে কিন্তু, বা 7-8 হাজার টাকা নিয়ে একটা ছোট একটি নিয়ে কিন্তু রাস্তার ধারে কিন্তু সে ইচ্ছা করলেই, বা ভ্যান গাড়ি নিয়ে ইচ্ছা করলেই সে কিন্তু সবজি বিক্রি করতে পারে, বা সে কিন্তু পানের দোকান দিতে পারে একটি। তো এগুলো খুবই মানে অল্প টাকায় কিন্তু যে কেউ চাইলে এই ব্যবসা করতে পারে। তারপর যে পয়েন্টটি, সেটি হচ্ছে যে সকল ব্যবসায় ঝুঁকি একেবারেই কম। অর্থাৎ আরেকটি হচ্ছে যে সকল ব্যবসায় ঝুঁকি নেই, ঝুঁকি একেবারেই কম, সেই সকল ব্যবসা প্রতিষ্ঠান এই এক মালিকানা ব্যবসার জন্য খুবই উপযুক্ত। যেমন হচ্ছে চালের দোকান, ঔষধের দোকান। চালের দোকান এবং ঔষধের দোকান খুবই ঝুঁকি কম।
এই দুটি ব্যবসায় যারা কিনা চান যে না আমি আমার টাকা অল্প রয়েছে এবং আমি চাচ্ছি মানে ঝুঁকি কম, তুলনামূলক কম ঝুঁকি, যে ব্যবসায় ঝুঁকি কম রয়েছে সেই ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলব, সেই ক্ষেত্রে কিন্তু চালের দোকান এবং ঔষধের দোকান খুবই এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে কেউ ইচ্ছা করলে এটা উপযুক্ত একটি ক্ষেত্র, যে কেউ চাইলেই কিছু মূলধন নিয়ে যে কেউ ঝুঁকিমুক্তভাবে খুবই অল্প ঝুঁকিতে কিন্তু এই ঔষধের দোকান এবং চালের দোকানের মতো এই এক মালিকানা ব্যবসার ক্ষেত্র বেছে নিতে পারেন। তারপরে যে পয়েন্ট সেটি হচ্ছে কিছু কিছু ব্যবসা আছে যেগুলোর প্রদত্ত পণ্য বা সেবার চাহিদা বিশেষ বিশেষ এলাকায় রয়েছে, বিশেষ বিশেষ এলাকায়, যেমন সব জায়গায় নেই। যেমন লাইব্রেরি কিন্তু সব জায়গায় কিন্তু গড়ে ওঠে না। তোমরা দেখে থাকবে যে স্কুলের বাইরে তোমাদের স্কুলের সামনে দেখবে যে লাইব্রেরি আছে, ফটোকপি মেশিন বা লাইব্রেরি যেখান থেকে তোমরা বই, খাতা, পেন্সিল, তোমাদের প্রয়োজনীয় শিক্ষা সরঞ্জাম যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পেয়ে থাকবে। তো এই যে লাইব্রেরিটা কিন্তু আসলে তোমাদের স্কুলের বাইরে কিন্তু হয়ে থাকে। এমন না যে কোনো এলাকা যেখানে স্কুল নেই বা স্কুলের অনেকটা দূরে সেই সকল জায়গায় কিন্তু আসলে লাইব্রেরি স্থাপন হয় না। তো আসলে বুঝেই যাচ্ছে যে নির্দিষ্ট একটি এলাকা থাকে, নির্দিষ্ট এরিয়া থাকে, নির্দিষ্ট এরিয়াতেই কিন্তু আসলে যে কেউ চাইলেই কিন্তু তার মতো করে এই ব্যবসা প্রতিষ্ঠান এক মালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্র হিসেবে এখানে লাইব্রেরি একটি গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র। তারপরে আরেকটি হচ্ছে লাইব্রেরি হতে পারে। তারপর হচ্ছে খাবারের দোকান, কারখানা, শিল্প কারখানার সামনে হোটেল বা রেস্টুরেন্ট হতে পারে। কারণ কারখানার যারা কর্মচারী শ্রমিক রয়েছে তারা কিন্তু তাদের লাঞ্চের সময় অনেকেই কিন্তু রেস্টুরেন্ট অথবা হোটেলে কিন্তু তারা তাদের লাঞ্চ বা সকালের নাস্তা বা ডিনার যেটাই হোক করে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু ওই কোনো কারখানার সামনে রেস্টুরেন্ট বা হোটেল হচ্ছে একটি এক মালিকানা ব্যবসার জন্য আরেকটি উপযুক্ত ক্ষেত্র। তারপরে আমরা চলে যাই পচনশীল জাতীয় পণ্য, যেমন ফুল, শাকসবজি, মাছ, মাংস ইত্যাদির দোকান। তো যে কেউ চাইলেই পচনশীল দ্রব্য যেমন প্রতিদিন বিক্রি করে ফেলতে পারে, শাকসবজি, মাছ, মাংস, এই সকল দোকান কিন্তু যে কেউ দিতে পারে। এটি এগুলো হচ্ছে আরও উপযুক্ত ক্ষেত্র। তারপরে চলে আসবো যারা ডাক্তার রয়েছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার রয়েছেন, তারপরে আইন পেশায় নিয়োজিত রয়েছেন, এটাও কিন্তু তাদের একটি ছোটোখাটো পেশাভিত্তিক ব্যবসায়। তারা ইচ্ছা করলেই ছোটোখাটো তাদের চেম্বার নিয়ে ছোট করে তারা কিন্তু তাদের যেই পেশাগত যেই অভিজ্ঞতা এবং দক্ষতা রয়েছে সেটি ব্যবহার করে তারা কিন্তু তাদের চেম্বার খুলে ব্যবসা প্রতিষ্ঠান করতে পারেন। এটিও একটি এক মালিকানা ব্যবসায়ের একটি ক্ষেত্র। তারপরে হচ্ছে অনেক পণ্য আছে যেগুলোর চাহিদা ক্রেতাদের পরিবর্তনশীল রুচি, আগ্রহ এবং ফ্যাশনের উপর নির্ভরশীল। যেমন হচ্ছে দর্জি দোকান বা সেলুন। দর্জি দোকানে কি করে, পরিবর্তনশীল যেই ফ্যাশন রয়েছে সেই ফ্যাশনকে মাথায় রেখে কিন্তু এই দর্জি দোকানগুলো গড়ে ওঠে মানুষের চাহিদার ক্ষেত্রে। দর্জি দোকান গড়ে উঠতে পারে। তারপর হচ্ছে পাশাপাশি চুল বা চুল কাটার যে দোকান রয়েছে, চুল কাটার দোকান বা দাড়ি শেভ করার বা এগুলোর যে দোকান রয়েছে আমরা জানি সেলুন। এই সেলুনও হচ্ছে আরেকটি এক মালিকানা ব্যবসার আরেকটি উপযুক্ত ক্ষেত্র। তারপর আমরা চলে যাব যে সব ব্যবসায় প্রদত্ত পণ্যদ্রব্য সেবার সাথে ব্যক্তির বা মালিকের নৈপুণ্য, শিল্পকর্ম, সুনাম জড়িত থাকে। যেমন হচ্ছে ফার্নিচারের দোকান, মিষ্টির দোকান, স্বর্ণকারের দোকান, তোলার দোকান, তারপরে ছবি আঁকা। তো এগুলোও কিন্তু এক মালিকানা ব্যবসার মধ্যে, অর্থাৎ যে মালিকের নিজস্ব যেই দক্ষতা, ব্যক্তিগত যে দক্ষতা বা শিল্পকর্ম রয়েছে তা কিন্তু এই সকল ক্ষেত্রের মাধ্যমে ছবি আঁকা হতে পারে, মিষ্টির দোকান হতে পারে, স্বর্ণকার দোকান হতে পারে। তো এগুলো কিন্তু তার নিজস্ব যে শিল্পকর্ম বা নিজস্ব যেই আর্ট রয়েছে সেটা কিন্তু ফুটিয়ে ওঠার আরেকটি উপযুক্ত মাধ্যম হচ্ছে এটি। আর এটি হচ্ছে এক মালিকানা ব্যবসার জন্য উপযুক্ত আরেকটি ক্ষেত্র এগুলো। তারপরে হচ্ছে কৃষিজাত পণ্য ও সহায়ক পণ্যের ব্যবসায়ের জন্য এক মালিকানা ব্যবসায় রয়েছে। যেমন ধান, আলু ব্যবসায়, কাঁচামালের ব্যবসায়। যেমন ধান, বিভিন্ন ফসল রয়েছে, ফসল কিন্তু
ইচ্ছা করলে যে কেউ কিনে সেগুলো বা উৎপাদন করে সেগুলো কিন্তু বিক্রয় করতে পারে। এগুলো আরও এক মালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্র। তারপরে হচ্ছে স্থানীয় বা জাতীয় পর্যায়ে বই, খাতাপত্র, পত্রিকা ইত্যাদি প্রকাশনা ব্যবসার জন্য একক মালিকানা ভিত্তিক ব্যবসায় বেশি উপযুক্ত। যেমন স্থানীয় বা জাতীয় পর্যায়ে বই অনেকে আছেন বই প্রকাশনা বই প্রকাশ করে থাকেন, পত্র পত্রিকা প্রকাশ করে থাকেন। তো এইগুলো কিন্তু এই জাতীয় যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেগুলো কিন্তু এক মালিকানা ব্যবসার জন্য উপযুক্ত ক্ষেত্র হিসেবে বিবেচিত। তো আশা করি মোটামুটি তোমরা আজকে আমরা কি পড়লাম যে মালিকানা ভিত্তিতে ব্যবসাটা কি সেটার ধারণা আমরা বুঝতে পেরেছি। তারপর পাশাপাশি মালিকানার ভিত্তিতে ব্যবসার প্রকারভেদ আলোচনা করেছি। প্রকারভেদের যে প্রথম পয়েন্ট এক মালিকানা ব্যবসায়, সেই এক মালিকানা ব্যবসার ধারণা পড়েছি। ধারণার পর এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য পড়েছি। এরপর পড়েছি এক মালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্র। তো আশা করি তোমরা মোটামুটি এই এক মালিকানা ব্যবসায় সম্পর্কে সম্পূর্ণ পরিপূর্ণ ধারণা পেয়েছো। তোমরা ইচ্ছা করলে যে কেউ এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান গঠন করতে পারো। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। ভালো করে ভিডিওটি দেখবে, ভালো করে ভিডিও দেখার পরে সে অনুযায়ী তোমরা এখান থেকে জ্ঞানমূলক অনুধাবন এবং বহু নির্বাচনী প্রশ্ন পড়ার চেষ্টা করবে বাসায়, এবং তোমরা ইচ্ছা করলে সহায়ক বইও নিতে পারো। তবে প্রথমেই আগে তোমার 2-3 বার রিডিং পড়তে হবে, আমার ভিডিওটা দেখতে হবে, এবং সে অনুযায়ী 2-3 বার রিডিং পড়ার পর তারপর এখান থেকে জ্ঞানমূলক অনুধাবন এবং বহু নির্বাচনী প্রশ্নগুলো ভালো করে তোমরা বুঝতে পারবে অনেকটাই। তারপর তোমরা সহায়ক বইয়ের সাহায্য নিতে পারবে। তো আজকের যে ক্লাস এটা এতটুকুই থাকবে। পরবর্তীতে আমি আলোচনা করব অংশীদারি ব্যবসায় নিয়ে, পরবর্তী যেই প্রকারভেদের যে পরবর্তী ধাপ সেটা নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এতটুকুই। তো সবার সুস্থতা কামনা করে আমি এখানেই আমার আজকের যে ভিডিও ক্লাস সেটি শেষ করছি। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।